ভূমিকা দীর্ঘায়িত করব না প্রতিদিনের মতো। শুরুতে অনুরোধ থাকলো, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ ভারত এই জন্য চীনকে রক্ষা করবে, কারণ ভারত যদি ভাঙে কিন্তু সব মার্কিন ঘাঁটি হবে। বিপদটা আসলে কার কার বিপদ হবে? কারণ ভারত তো ভেঙে গেল। ধরে নেন কল্পনার জগতে গজয়াতিল হিন্দ হইলো অর্ধেক ভারত হবে। যে আমার ভাবির পোলারা আর ভাবির যে কাকা জ্যাঠারা আছে যারা রিটায়ার্ড, জীবন একটা পাখি মারে নাই, আর কামের শরীরে থাবড়ানো ছাড়া আর জীবনে কোনো যোগ্যতা নাই তাদের। সেই সকল রিটায়ার্ড মেজররা বলে ভারত দখল করবে। যে ধরে নিলাম দখল করলো, ওখানে ঘাঁটিটা কার হবে? চীনের ঘাঁটি হবে? ওটা তো হবে আমেরিকার ঘাঁটি। তো চীন তো এটা মেনে নিবে না। চীন না শুধু, আপনাকে একটা জিনিস বলে দেই, এই বাংলাদেশে আমেরিকার উপস্থিতি খোদ রাশিয়া মেনে নিবে না। যদিও রাশিয়া অনেক দূরে। রাশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, তারা ভারতের চোখ দিয়ে, চায়নার চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে, মেনে নিবেন উপস্থিতি। কোনোদিন আজকে যেটা আপনি বলেন, আমি এটা শুনি নাই, নিউজটা পড়ি নাই, আপনি যেটা বললেন এটা তো তারা যেহেতু প্রকাশ, চীন কখনো প্রকাশ্য গুলো বলে না, কিন্তু সম্ভবত এটাই প্রথম। চীন কিন্তু কারো কোনো দেশ সম্পর্কে সরাসরি এরকম মন্তব্য করে না। তারা কাজ করে কিন্তু কথা বলে না। এটা যদি তারা বলে থাকে তার মানে কি এটা সরাসরি থ্রেট। এটা অলরেডি থ্রেট করে দিয়েছে বাংলাদেশকে। আপনার মনে আছে 2001-এর বিএনপি সরকারের সময় হঠাৎ করে নিউজে আসলো, আপনার মনে থাকার কথা, আপনার দুইজনেরই মনে থাকার কথা, আমি মনে করিয়ে দিই। হঠাৎ করে শুনেছিলেন তাইওয়ানের এম্বাসি খুলবে, মনে আছে? তাইওয়ানের এম্বাসি খোলার কথা হঠাৎ করে নিউজ আসলো। 2 দিন পরেই দেখি সব ঠান্ডা। আপনার মনে আছে গুলশান থানাতে গিয়ে 4 জন চাইনিজ 20 জন পুলিশকে মেরে বন্দুক সহ নিয়ে চলে গেছিল, মনে আছে এগুলো? তো এই চায়না চুপচাপ থাকে। বাংলাদেশে আপনি দেখেন আওয়ামী লীগ সরকারের সাথে ব্যবসা করেছে না, চায়নার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট, তারপরে ভারত এবং রাশিয়া। তথ্য দিই ভাই, জি বলেন। তথ্য দিলাম, এই তথ্যটা আপনি ঢুকাই দিয়ে আপনি বলে দিন। আপনার তখনকার আমলে বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ তখন কিন্তু তার মন্ত্রিত্ব কিছু হারাই গেছিল এই এটার জন্য, ওই তাইওয়ানের ঘটনা নিয়ে। এটা মনে করাই দিলাম আপনাকে। ধন্যবাদ, এটা ভুলে গিয়েছিলাম। রাইট। তাহলে দেখেন যে চায়না বাংলাদেশকে গভীর পর্যবেক্ষণ করে। আপনি দেখেন শেখ হাসিনা সরকারকে কে স্বীকৃতি দিয়েছে আগে? যেটা বিএনপি বলছে অবৈধ নির্বাচন, চায়না সবার আগে স্বীকৃতি দিয়েছে, ভারত না। কারণ চায়না বাণিজ্য বোঝে, তাই চায়না বাণিজ্যিক স্বার্থে, সামরিক স্বার্থে এই বাংলাদেশে, অর্থাৎ বড় বড় মন্ডলেরা তার আশেপাশে কোনো মন্ডলকে সহ্য করে না, এটা স্বাভাবিক। এবং এক গলির মস্তান আরেক গলির মস্তানকে সহ্য করতে পারে না। আমার এলাকায় তো দেখেছি আমি, আপনাদের এলাকায় আছে, 3 গলির মস্তান 4র্থ গলির মস্তানটা দেখতে পারে না, যে বেটা তোর এটা কাজ কি। এক গ্রামের লোক আরেক গ্রামের মস্তানি সহ্য করতে পারে না। তো বাংলাদেশ এটা মেনে নিবে? তৃতীয় দেশটা কোনটা? নিশ্চয়ই তৃতীয় দেশটা ভারত বলে নাই, তৃতীয় দেশটা রাশিয়াও বলে নাই। এই তৃতীয় দেশ কোনটা? নিশ্চয়ই আমেরিকা। এটাকে বলেছে এবং এটা সরাসরি চায়না হুমকি দিয়েছে। তার মানে আপনার এই কথার মধ্যে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশ থেকে এই যে ঘাটির কথা শুনতেছি, মার্কিন ঘাটি, এটা করতে দিবে না। ইউনূস সাহেব যতই, এই বাটপার ইউনূস আদম ব্যাপারে যতই চুক্তি করে যাক, এবং এই সরকার যতই খলিলুর রহমানকে, এই রোহিঙ্গা উপদেষ্টাকে, যত বড়ই রোহিঙ্গা, প্রথমে ছিল রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, তারপরে হয়ে গেল আমাদের কি ইন্টারিম গভর্নর উপদেষ্টা, এখন পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং খলিলুর রহমান যেদিন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে সেদিনই আমার সন্দেহ হয়েছে যে চায়নার সাথে একটা দাঙ্গা হবে, একটা ঝামেলা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে এটা আমি বুঝতে পারি নাই। এটা মেনে নিবে না। বরং আপনি নিশ্চিত থাকেন এই ভারতের সাথে, আমি বলেছি এই আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার কিন্তু আবার গভীর সম্পর্ক হবে। তখন এই আজকে যারা এখন আমেরিকা প্রেমী তারা দেখবেন কিভাবে সারাদিন মিছিল করবে। তখন মিছিল করবে কি জানেন? রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এগুলো মিছিল করা শুরু করবে। আপনি দেখেন এই সরকারটা শুধু বদলিতে দেখেন, নিশ্চিত থাকেন একবার মিছিল করেছিল কিন্তু রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন। তারাই এখন তাদের কাছে না আমেরিকা প্রিয়, তাদের কাছেই। এই বর্ণামিগুলো এখন মানুষ বুঝে গেছে। তবে আমার মনে হয় যে এই বাংলাদেশের আপাতত গৃহযুদ্ধের সময়টা কমে গেছে, নির্বাচন যেভাবেই হোক একটা স্থিতিশীলতা আসতেছে মনে হয়। যদি এটা ধরে রাখে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। এবং শুনতেছি ভারতের সাথেও নাকি এদের সম্পর্ক ভালো হচ্ছে এই সরকারের, সেটাও বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো। যেটা ভূঁইয়া সাহেব বলেছিলেন সে কথাটা আমি বারবার বলি, বহুবার বলেছি, যে বাংলাদেশে কোনো মার্কেট দরকার নেই, শুধু ভারতের এই 150 কোটি লোকের মার্কেট একটা দেশে যথেষ্ট, আমার কিছুই দরকার নেই। আরে ভাই পাট আমি একটা জিনিস বলি, যদি আমাদের এই আলোচনা কোনো ব্যবসায়ী আমজনতার এই চ্যানেলের এই বক্তব্য শুনে থাকেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, ভারতে প্রচুর পাটজাত দ্রব্যের শার্ট চলে, পাট দিয়ে তৈরি শার্ট চলে। আপনি শুধু বাংলাদেশ থেকে শার্ট বানান, এগুলো দিয়ে বাংলাদেশে আরেকটা আদমজির মতো জুট মিল খোলা যাবে।
এবং চলবে। একটা জিনিস বললাম, শুধু একটা, আপনি বাংলাদেশের পাট ভারত নিয়ে সেগুলো দিয়ে দ্রব্য বানিয়ে বিদেশে বেচতেছে, আমরা কেন পারবো না? এই জিনিসটা এই দেশের ব্যবসায়ীদেরও বুঝাইতে পারি না, কাউকে বুঝাইতে পারি না। আপনি ভারত থেকে 1,00,000 কোটি টাকা ভারতে প্রতি বছর আমাদের যায় চিকিৎসা খাতে। আপনি কি জানেন দার্জিলিং এ বাংলাদেশের কত হাজার মধ্যবিত্ত এবং ধনী মানুষের সন্তান পড়ে? ভারত বিরোধিতা খুব করে। দার্জিলিং এ যান, হোস্টেল, বাংলাদেশিদের হোস্টেল ভুরি ভুরি, সব ধনী মানুষ, সব রিচম্যান। কেন ওই মানের স্কুল বাংলাদেশে করা যায় না? ওই মানের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে করা যায় না? ওই মানের হাসপাতাল বাংলাদেশে করা যায় না? নিয়ে আসেন না, প্রথমে তাদেরই শিক্ষক আনেন, তাদেরই চিকিৎসক আনেন। প্রথমে শুরু এইভাবেই করতে হবে। আজকে যে জাপান দেখেন পৃথিবীতে সবচেয়ে উন্নত জিনিস, এই জাপান আগে ডুপ্লিকেট তৈরি করতো, যেটা আমরা চায়নাকে বলি নকল করে। শুধু চায়না নকল করে না, বাংলাদেশের জিনজিরা শুধু নকল করে না, আগে নকল জাপানও করতো। আজকে সে জাপান কোথায়? আজকে সে চীন কোথায়? তা আপনি নিয়ে আসেন না, ভারতের ডাক্তার নিয়ে আসেন, ভারতের শিক্ষক এনেছি। ভাই, নিজের স্বার্থ তো নিজের বুঝতে হবে। আপনি 1.5 কোটি টাকা দিয়ে ব্যারিস্টারি পড়তে যান এই লন্ডনে, কেন বাংলাদেশে এরকম একটা ব্যারিস্টারি প্রতিষ্ঠান খুলে ফেলেন, তাহলে তো হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মানুষকে একটু আপনি বুঝাইতে পারবেন না। এতে সারাদিন মগজে, বললাম তো, এই দেশের মানুষ এখন যতবার না আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি ভারতের নাম নেয়, যতবার না শয়তানের চিন্তা করে তার চেয়ে বেশি ভারতের নাম নেয়। এদের সারাদিন ভারত বিরোধিতা। বললামই তো, ভারত বিরোধিতা বাংলাদেশ হলো মানসিক রোগ। এই রোগটা জেনে বুঝে বাংলাদেশিদের মগজে ঢোকানো হয়েছে, যাতে বাংলাদেশটা পিছিয়ে পড়ে আর ভারতকে উত্তক্ত করা যায়। আমি বলে দেই, এই ভারতকে যারা দেখে স্বপ্ন দেখে ভারত ভাঙবে পারবে না, কারণ চীনই ভাঙতে দিবে না তার নিজের স্বার্থে। ঠিক যেমন বাংলাদেশে মৌলবাদী শক্তির ক্ষমতায় আসতে দিবে না ভারত তার নিজের স্বার্থে, আসতে দিবে না। আমরা চাইও না, আমরা চাইও না, কারণ বাংলাদেশে মৌলবাদী শক্তি আসা মানে আমাদের দেশটাও ধ্বংস হবে, ভারতও ধ্বংস হবে। ঠিক তেমনি ভারতকে ভাঙতে দিবে না চায় না। আমি আপনাকে, যদিও ভারতের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে, ভারতের সাথে চায়নার যুদ্ধ হতে পারে, কিন্তু ভারত কখনোই চায়না ভাঙবে না, ভাঙতে দিবেও না, কোনোদিনই দিবেন। আপনি দেখবেন, কারণ কিছু কিছু শত্রু আছে, কাবি কাবি দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। এইরকম সম্পর্ক হলো ভারতের সাথে চায়নার। আমরা তো এখানে খুব লাভালাভি করি ভারতের বিরুদ্ধে। আপনি দেখেন তো, চায়না, আকসাই, চীন যেগুলো দখল করছে ওগুলো ছেড়ে দিতে চাইছে, ইউরোপ ইউনিয়ন চলে আসছে, খোদে আমেরিকা চলে আসছে। আপনি যে ফ্রান্সের ম্যাক্রোর কথা বললেন, দুবাই, আবু দাবির আমির উইদাউট নোটিশে ভারতে ঢুকে চলে আসে ভারতের সাথে সুসম্পর্ক রাখার জন্য। তারপর আমাদের দেশে বাংলাদেশ যদি মগজে না ঢুকে, তা আপনি তো যারা মূর্খ তারা শিক্ষিত করতে পারবেন, যে ঘুমিয়ে আছে তাকে ধাক্কে আপনি তুলতে পারবেন, যে তাহলে তো আমরা কিছু করতে পারবো না। কেউ যদি, আপনি কোনো লোক অসুখ হয়েছে, কোনো লোক বিপদে পড়েছে, আপনি তাকে সুস্থ করতে পারবেন, শেল্টার দিতে পারবেন, কিন্তু যে আত্মহত্যা করবে, নিজের মাথায় কুড়াল মারবে, সেটা আপনি কেমনে ফেরাবেন? ভুইয়া সাহেবকে আমি মাথায় বাড়ি দিতে গেছি, কুড়াল দিয়ে, ওটা আপনি ফেরাইতে পারবেন। কিন্তু ভুইয়া সাহেব নিজেই যদি নিজের মাথায় মারে, আমি যদি আমার মাথায় মারে, আপনারা আমাকে কিভাবে রক্ষা করবেন?